শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলী রিয়াজের নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠক। রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার সহায়তা বিনিয়োগ চাইলেন অধ্যাপক ইউনুস। আওয়ামী লীগের আমলে নির্যাতনের শিকার হওয়া কার্টুনিস্ট কিশোর তার নিপীড়নের সঙ্গে মিল পেয়েছেন জনকণ্ঠ দখলকারী আফিজের। শেখ হাসিনার হয়ে মামলা লড়তে চান আইনজীবী পান না, আমলে নেননি ট্রাইব্যুনাল। আজ বিশ্ব হাতি দিবস, ভালো নেই বাংলাদেশের হাতিরা। এবারে বিস্তারিত। ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকসনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের কয়েকজন সদস্যের বৈঠক হয়েছে। 12 আগস্ট সোমবার গুলশান 2-এ অবস্থিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে বেলা 3:30টার পর এ বৈঠক শুরু হয়। বৈঠকে যোগদান যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান। অন্যদিকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে অংশগ্রহণ করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং কমিশনার সদস্য মনির হায়দার সহ কয়েকজন সদস্য। সূত্রটি জানায়, বৈঠকে উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং জাতীয় ঐক্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পায়। এর আগে 11 আগস্ট সোমবার ট্রেসি অ্যান জ্যাকসনের সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির একদল প্রতিনিধি দল। বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে 5টি সমঝোতা স্মারক MOU এবং 3টি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের 3 দিনের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার এসব স্মারক ও নোট বিনিময় চুক্তি সই হয়। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আমরা অর্থনীতি পুনরুদ্ধার করেছি, প্রতিষ্ঠানগুলো সচল করেছি। আমরা এখন নির্বাচনের জন্য প্রস্তুত। নতুন সরকার গঠনের জন্য আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা হবে, যাতে দেশ একটি স্বাভাবিক পরিবেশের মধ্য দিয়ে যায়। মঙ্গলবার 12 আগস্ট মালয়েশিয়ার পুত্র জায়া এসে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন, আমরা মালয়েশিয়ার সহযোগিতা কামনা করি। তাদের জন্য রোহিঙ্গা একটি বড় সমস্যা। আমরা মালয়েশিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা চেয়েছি, যাতে আমরা যা যা প্রয়োজন সব পাই। মালয়েশিয়া আমাদের ভালো বন্ধু, তাদের বিনিয়োগ আশা করছি। এটা নিয়ে আমরা আলাপ করেছি, তাদের জানিয়েছি যে আমরা ব্যবসার জন্য প্রস্তুত আছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা 45,098টি আর ভোট কক্ষ 2,80,564টি। ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন 9,31,131 জন। জাতীয় নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত এবং প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভার কার্যবিবরণী থেকে এই তথ্য জানা গেছে। গাজায় ইসরায়েলের গণহত্যায় নীরব থাকা লজ্জাজনক। ভারত সরকারের এই ভূমিকার তীব্র নিন্দা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। একই সঙ্গে তিনি আল জাজিরার 5 সাংবাদিক হত্যার সমালোচনাও করেছেন। আজ মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা পরপর 2টি পোস্ট করেন। আল জাজিরার সাংবাদিক হত্যার ঘটনা ঠান্ডা মাথার খুন জানিয়ে তিনি বলেন, ক্ষমতা ও অর্থের কাছে বিশ্বের বেশিরভাগ গণমাধ্যম যখন ক্রীতদাস হয়ে রয়েছে, তখন এই সাহসী সাংবাদিকরা আমাদের দেখালেন সৎ সাংবাদিকতা কেমন হওয়া উচিত। কারাগার থেকে বেরিয়ে তাকে নির্যাতন করা ব্যক্তিদের যেসব স্কেচ এঁকেছিলেন, সেগুলোর একটিতে DZFAI এর সাবেক কর্মকর্তা আফিজুর রহমানের বহু মিল খুঁজে পাওয়ার কথা বলেছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। সোমবার এক ফেসবুক পোস্টে এমন বক্তব্য দিয়ে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর আফিজকে এই মুহূর্তে গ্রেফতারের দাবিও জানান তিনি।
তবে কার্টুনিস্ট কিশোরের অভিযোগ নাকচ করে সম্প্রতি দৈনিক জনকণ্ঠ দখলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে নাম উঠে আসা আফিজ বলেন, সামরিক গোয়েন্দা সংস্থাটির পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া উইং এর দায়িত্বে ছিলেন তিনি। কোনো অপারেশন বা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। করোনা ভাইরাস মহামারীর মধ্যে 2020 সালের 5ই মে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং ব্যবসায়ী লেখক মুস্তাক আহমেদকে সরকার বিরোধী প্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়। কারাগারে থাকা অবস্থায় মুস্তাক আহমেদ 2021 সালের 25শে ফেব্রুয়ারি মারা যান, জানিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখা দেয়। পরে হাইকোর্ট থেকে 6 মাসের জামিনে কিশোর 2021 সালের 4 মে কারাগার থেকে ছাড়া পান। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী হতে আবেদন করেছেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। ঢাকার বিশেষ জজ আদালত ৮ এর সাবেক বিশেষ পিপি আইনজীবী আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বা স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। তিনি এর মধ্যে কয়েকদিন শেখ হাসিনার পক্ষে শুনানি করেছেন। এ কারণে ট্রাইব্যুনাল জেড আই খান পান্নার আবেদন আমলে নেননি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এসে তার এমন আবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্রাইব্যুনাল বলেন, ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই। সরকার যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স এলএলসি থেকে 55 থেকে 66 হাজার ডিডব্লিউটি ধারণ ক্ষমতার দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার অনুমোদন দিয়েছে। জাহাজ দুটি 76.698 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় 935 কোটি 71 লাখ 56 হাজার টাকা ব্যয়ে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে। এছাড়া বিশ্বব্যাংক অর্থায়িত বিআইডব্লিউটি এর বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রকল্প 1 এর অধীনে চট্টগ্রাম ঢাকা আশুগঞ্জ নৌপথ খনন এবং টার্মিনাল নির্মাণের অবশিষ্ট কাজ সরকারি ক্রয় পদ্ধতিতে সম্পাদনেরও অনুমোদন দেয়া হয়েছে। দেশে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটছে। সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি আগস্ট মাসের প্রথম 10 দিনে দেশে অন্তত 13টি গণপিটুনির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন 9 জন, আহত হয়েছেন আরও 13 জন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সারা দেশে অন্তত গণপিটুনিতে নিহত হয়েছেন 78 জন। এর সাথে আগস্ট মাসের প্রথম 10 দিনের ঘটনা যুক্ত করলে নিহতের সংখ্যা দাঁড়ায় 87 জন। এ সময় আহত হয়েছেন 266 জন। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী গত জানুয়ারি থেকে 10ই আগস্ট পর্যন্ত কমপক্ষে 111 জন মানুষ মব সন্ত্রাসের শিকার হয়ে নিহত হয়েছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বিএনপি ও জামায়াত নেতাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। সংবাদ মাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, গণমাধ্যম আগে ছিল হাসিনা মাধ্যম, এখন কি মাধ্যম সেটা বললে চাকরি থাকবে না। গণঅভ্যুত্থানের পরে সকল মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বসেছিলাম, তাদেরকে একটা কথা বলেছিলাম, যা কাম করেছেন ঘরের ভেতরে বসে থাকেন, যদি লজ্জা থাকে ঘরের বাইরে বের হবেন না। কিন্তু তাদের লজ্জা নেই। উত্তরপ্রদেশের নয়ডায় একটি ভুয়া পুলিশ কার্যালয়ের সন্ধান পেয়ে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা। প্রধান অভিযুক্ত বিভাস অধিকারী একসময় তৃণমূল কংগ্রেস নেতা ছিলেন এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও তার নাম জড়িয়েছিল। ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো নামে অফিসটি নয়ডার সেক্টর 70-এ ভাড়া নেওয়া ভবনে চালু হয়। ভারতীয় পুলিশের মতো সাইনবোর্ড, জাল আইডি কার্ড, সিল, প্যাড, ভিজিটিং কার্ড সহ 16টি স্ট্যাম্প, 9টি পরিচয়পত্র, 6টি এটিএম কার্ড, 9টি মোবাইল এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায় ভুয়া পরিচয়ে সরকারি কর্মকর্তা সেজে অভিযুক্তরা অনুদানের নামে চাঁদাবাজি করত। সংস্থার ওয়েবসাইটে ভারত সহ কয়েকটি দেশের রেজিস্ট্রেশনের দাবি থাকলেও সেগুলো আসলে স্বেচ্ছাসেবী সংস্থার পরিচয়পত্র। এর আগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি ভুয়া দূতাবাসের ঘটনাও ধরা পড়েছিল। নিজের টর্চার সেলে 3 জনকে আটকে রেখে মারধর করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় আলোচনায় এসেছেন ময়মনসিংহের তারকানন্দার ছাত্রনেতা হিজবুল আলম ওরফে জিএস। তিনি তারকানন্দা ছাত্র জেলার বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। নিজস্ব মৎস্য খামারে ছোট একটি ঘরকে তিনি টর্চার সেল বানিয়ে গান বাজিয়ে মানুষকে নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় নিজের আস্তানায় নিয়ে মুঠোফোনে হিন্দি বাংলা গান ছেড়ে একজনকে মারছেন হিজবুল। এক যুগ পর নিবন্ধন ফিরে পাওয়া দল জামায়াতে ইসলামী জুলাই গণঅভ্যুত্থানের বছরে আয় আর ব্যয়ের হিসাবে সব দলকে ছাড়িয়ে গেছে। 2024 সালে 28,97,299 টাকা আয়ের বিপরীতে 23,73,38,177 টাকা ব্যয় দেখিয়েছে দলটি। জামায়াত বলছে কর্মীদের চাঁদা থেকে তারা আয় করেছে 16.5 কোটি টাকা, আর কর্মীদের বেতন ভাতা দিতে গিয়ে তাদের সবচেয়ে বেশি 6.5 কোটি টাকা খরচ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর একমাত্র নারী ভিপি মাহফুজা খানম মারা গেছেন। তার বয়স হয়েছিল 80 বছর। একাধারে তিনি একজন শিক্ষাবিদ, 60-এর দশকের তুখোড় ছাত্রনেতা, স্বাধীনতা সংগ্রামী, দেশের প্রতিটি প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা ব্যক্তি, খেলাঘর আসরের অন্যতম সংগঠক ছিলেন। মঙ্গলবার সকালে অসুস্থ বোধ করায় তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহফুজা খানম ঢাকার ইন্দিরা রোডে স্বামী সাবেক আইনজীবী শফিক আহমেদের সঙ্গে থাকতেন। শফিক আহমেদের সহযোগী আইনজীবী শিফাত মাহমুদ জানান, সকালে মাহফুজা খানম অসুস্থ বোধ করছিলেন। তখন বাসা থেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহফুজা খানম 1966-67 ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়নের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন। রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। মঙ্গলবার 12 আগস্ট ভোর 5টার দিকে যাত্রাবাড়ী ও কুতুবখালীর মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কর্মকর্তা। সিএমএম আদালতে একটি মামলার সাক্ষী দেওয়ার জন্য তিনি ঢাকায় এসেছিলেন। যাত্রাবাড়ী এলাকায় গাড়ি থেকে নামার পর কয়েকজন ছিনতাইকারী তার পথ রোধ করে তার পায়ের উরুতে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেয়। সরকার আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য হ্রাসের কারণে ঘোলা পাম অয়েলের দাম লিটারে 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করেছে। আগের দাম ছিল 159 টাকা। সয়াবিন তেলের দাম লিটার প্রতি 189 টাকা অপরিবর্তিত থাকবে। দেশে মোট ভোজ্য তেলের 60% পাম অয়েল। 11 আগস্ট সোমবার শিল্পী কামাল পাশা চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজায় প্রবাসী শিক্ষক, সংস্কৃতি কর্মী, সাংবাদিক, সাহিত্যিক, গবেষক, অ্যাক্টিভিস্টদের একটি প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্কে বাঙালিয়ানা টিভির বিশেষ প্রতিনিধি উত্তম সাহা প্রেরিত সংবাদে জানা যায়, এতে বক্তব্য রাখেন ঠিকানা পত্রিকার সম্পাদক ফজলুর রহমান, উদীচী শিল্পী গোষ্ঠী, যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্যালেরা রোজারিও, মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, মুক্তিযোদ্ধা ফারুক হুসাইন, সাংবাদিক সংগঠক মুজাহিদ আনসারি, লেখক গবেষক ওবায়দুল্লাহ মামুন, নাট্যকর্মী রোকেয়া রফিক বেবি, গণজাগরণ মঞ্চের সংগঠক সৈয়দ জাকির হোসেন রনি, বাঙালিয়ানা টিভির সিইও সাগর লোহারি এবং কামাল পাশা চৌধুরীর কন্যা নৈমিষা চৌধুরী সহ আরো অনেকে। ফজলুর রহমান তার বক্তব্যে বলেন, শত্রুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিবে।
আমরা এ যাবৎকালে যত সরকারকে দেখেছি, কিন্তু এইরকম বুদ্ধি আজ বিশ্ব হাতি দিবস। পৃথিবীতে যে কয়েকটি দেশে এশিয়াটিক হাতিরা টিকে আছে, বাংলাদেশ তার মধ্যে একটি। বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের গারো পাহাড় এবং দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারে হাতিদের নিবাস। তবে অন্য প্রাণীদের মতো হাতিরা ভালো নেই। স্তন্যপায়ী বিশেষজ্ঞ এবং রিসার্চ অ্যান্ড কনজারভেশন অফ বাংলাদেশি এলিফ্যান্টস বাংলাদেশের সভাপতি আসিফুজ্জামান পৃথিল বলেছেন, বাংলাদেশের হাতিরা ভালো নেই। তিনি বলেন, বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো এশিয়াটিক হাতি ভালো আছে এটা ভাবার কারণ নেই। ভারত আর থাইল্যান্ডে গেলে মনে হবে হাতিরা বেশ ভালো আছে, তারা পার্কে থাকছে, আরামে ঘুরছে। জলদাপাড়া, গরুমারা সহ বেশ কিছু জাতীয় উদ্যানে গেলে মনে হবে তারা তো জাস্ট আধা বুনো হয়ে আছে। সে হিসেবে বাংলাদেশের হাতিরা তুলনামূলকভাবে প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ পাচ্ছে। তবে বিষয়টি এখানেই শেষ হচ্ছে না। বাংলাদেশের হাতিদের প্রধান সমস্যা মানুষের সঙ্গে সহাবস্থান, বিশেষত যে কয়েকটি অঞ্চলে হাতি বেশি রয়েছে, অর্থাৎ শেরপুর জেলা ও গারো পাহাড় সংশ্লিষ্ট অন্য জেলাগুলোতে একটি বড় সমস্যা এটি। আসিফুজ্জামান পৃথিল বলেন, আমরা হাতির মতো একটি ফ্ল্যাগশিপ অ্যানিমেলকে ব্র্যান্ডিং করতে পারিনি, এর চেয়ে কষ্টের ব্যাপার আর কি হতে পারে। বাঙালিয়ানার সাইনের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।